হুম। মাস্টার শেষ বর্ষের ইতিহাস বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই করোনাকালীন সংকটের ভিতর তোমরা সুস্থ আছো এবং আমাদের এই সংকটকাল 5 মাসের অধিক হয়ে গেল এবং আমাদের এই অনলাইনে তোমাদের সঙ্গে ক্লাসও তখন থেকে অব্যাহত আছে। আজকে আমরা মূলত তোমাদের ইউরোপ এবং আমেরিকার ইতিহাস 1919 হতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় ইউরোপ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ, তার পরপরই যে দুটো জিনিস ইউরোপকে খুব বেশি পরিমাণে প্রভাবিত করেছিল, একটি হলো ক্ষতিপূরণ সমস্যা এবং অন্যটি হলো ইউরোপের নিরাপত্তাজনিত সমস্যা। আসলে ইউরোপের নিরাপত্তাজনিত সমস্যা না বলে যদি আমরা কেবলমাত্র বলি এটি একটা ফ্রান্সের সমস্যা ছিল, তা বললেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা এই ক্ষতিপূরণ এবং নিরাপত্তা, ফ্রান্সের নিরাপত্তা বিশেষ করে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু পিছনের দিকে ফিরে যাই যে ইতিমধ্যে আমাদের এই ক্লাস ইউরোপ এবং আমেরিকার এই বিষয়ের ক্লাস বেশ কয়েকটি হয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা ইউরোপের গুরুত্বপূর্ণ ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি। আমরা ভার্সাই চুক্তি নিয়ে আলোচনা করেছি, আমরা ভার্সাই চুক্তির যে কঠোরতা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এটি জোরপূর্বক একটা চুক্তি ছিল কিনা, এটা মিত্রশক্তির চাপানো চুক্তি কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেগুলোর দিকে আমরা আজকে ফিরে যাব না, তবে শুধু এইটুকু মনে করব যে প্রথম বিশ্বযুদ্ধ নিঃসন্দেহে তদানীন্তন সময়ে এই বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একটি গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর অন্যতম একটি ঘটনা হিসাবে মনে করা হয়ে থাকে এবং তখনকার যে ঘটনা বলি, তখনকার যে পরিস্থিতি, তখনকার যে অবস্থা, সেগুলো যদি কঠিন থেকে কঠিনতর না হতো, এমনকি অন্য কথায় আমরা বলতে পারি যে যদি মিত্রশক্তি বা বিজয়ী শক্তি যদি পরাজিত শক্তির প্রতি চমৎকার আচরণ, মানবিক আচরণ করত, অন্যদিকে যদি পরাজিত শক্তি বর্গ, বিশেষ করে জার্মানি, এই দেশটি এবং পরবর্তী সময়ে জার্মানির সঙ্গে আরও দুটি দেশ জয় করেছিল, সেই দুটি দেশ হলো একটা ইতালি এবং একটি জাপান। এবং তোমরা জানো যে ইতালি এবং জাপান প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি পক্ষ অবলম্বন করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে এই মিত্রশক্তির আচরণের জন্যে অনেকটা আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যখন শুরু হবে তার আগে এই জাপান এবং এই ইতালি হিটলারের পক্ষ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পক্ষ অবলম্বন করবে। এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন ঘটনা প্রবাহের ফল। তখন যদি কঠোরতা অবলম্বন না করা হতো, তখন যদি মিত্রশক্তিবর্গ পরাজিত শক্তির প্রতি একটু উদার আচরণ করত কিংবা একটু মানবিক ব্যবহার করত, কিংবা চুক্তিটা যদি চাপিয়ে দেওয়া চুক্তি অনেকটা না হতো, কিংবা যদি পরবর্তী সময়ে জোরপূর্বকভাবে চুক্তি লঙ্ঘন করে বিভিন্ন অঞ্চল জয় করে নেওয়া, দখল করে নেওয়া, উপনিবেশে প্রবেশ করা ইত্যাদি বিষয়গুলো যদি ইংল্যান্ড, ফ্রান্স, এই সকল দেশগুলো না করতো, তাহলে হয়তো আমরা এই 30 বছরের মধ্যে বা 30 বছরের আগে এই 20 থেকে এই 39-এর ভিতরে, এই 20 বছরের ভিতরে আমরা মনে করব যে আর একটি মহাযুদ্ধ, যেটিকে আমরা ইতিহাসে আরও বিখ্যাত হয়ে আছে নানা কারণে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়তো আমাদের দেখতে হতো না। তো যাই হোক, পৃথিবীর দুর্ভাগ্য, এই দেশের মানুষের বড় দুর্ভাগ্য যে আমাদেরকে অল্প
কিছু বছর পরেই এই দ্বিতীয় মহাযুদ্ধ দেখতে হয়েছে, যা পৃথিবীর মানুষকে নানা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তো সেই বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের যে অনেক ঘটনা প্রবাহ আছে, বিভিন্ন দিক আছে, আমাদের উপমহাদেশে এই যুদ্ধের প্রভাব খুবই প্রবলভাবে না দিলেও এদেশের এই অঞ্চলটা যেহেতু পরাধীন ছিল, উপনিবেশ ছিল ব্রিটিশদের, এজন্য বলতে পারি যে অত্যন্ত আর্থিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমরা কষ্টের ভিতর ছিলাম। এমনকি এই অঞ্চলের কিছু মানুষ প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এমনকি দারিদ্রতা এই অঞ্চলে প্রবেশ করেছিল ব্যাপকভাবে। শুধু আমাদের অঞ্চলে নয়, সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে তখন নানাভাবে অর্থনৈতিক মন্দা, যেটা 29-30-এর দশকে শুরু হয়েছিল, সেটি কন্টিনিউ হতে হতে 50-51 সাল পর্যন্ত কন্টিনিউ করেছিল। কেবলমাত্র এই যুদ্ধজনিত ঘটনার এগুলো হচ্ছে ইম্প্যাক্ট, প্রভাব। তো আজকে আমরা চলে যাব তোমাদের ক্লাসের সুবিধার জন্য যে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ক্ষতিপূরণটা কি। আগে আমাদের জানতে হবে ক্ষতিপূরণটা কি। তার আগে আমরা দেখে নিই ক্ষতিপূরণের এই বিষয় হচ্ছে ইউরোপ ও আমেরিকার ইতিহাস ক্লাসের বিষয় হচ্ছে ক্ষতিপূরণ, সমস্যা ও নিরাপত্তা বিষয়ক সমস্যা। তো আমরা প্রথমেই এই ক্ষতিপূরণ নিয়ে একটু আলোচনা করি যে আসলে ক্ষতিপূরণটা কি। ক্ষতিপূরণ শব্দটি কি কারণে আসছে এবং বারবারই আসবে। তো কি কারণে আসবে সেটি আমরা দেখি। যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, ভার্সাই চুক্তি হয়ে গেল, প্যারিসের শান্তি সম্মেলন হয়ে গেল, তার আগে আগে এরপরে আমরা দেখা যাবে যে বিজয়ী শক্তিবর্গ পরাজিত শক্তির কাছে একটি অন্যতম দাবি ছিল, সেটি হলো ক্ষতিপূরণ। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি অংশগ্রহণ করতে গিয়ে যে সামরিক বেসামরিক তাদের অঞ্চলে, তাদের দেশের প্রচুর ক্ষতি হচ্ছে, সেগুলোকে আদায় করার জন্য তারা বিভিন্ন প্রকার প্রয়োগ এবং চাপ দিয়েছিল পরাজিত শক্তির একটি অন্যতম দেশ, সেটি হলো জার্মানির ওপর। সেই জার্মানি বিভিন্ন দেশকে, বিশেষ করে ফ্রান্সকে, ইংল্যান্ডকে, ইতালিকে, জাপানকে, এরকম বিভিন্ন দেশকে আর্থিক সহযোগিতা দিয়ে, ভূখণ্ড দিয়ে, উপনিবেশ অঞ্চল দিয়ে বিভিন্নভাবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে। এমনকি দুর্ভাগ্যবশত দেখা যাবে জার্মানি তখন প্রাথমিক পর্যায়ে তাকে এমন কিছু জিনিস ছাড় দিতে হয়েছে যে জার্মানি গুরুত্বপূর্ণ অঞ্চল যেগুলো, সেই অঞ্চলগুলো পর্যন্ত তাদেরকে দিতে হয়েছে। এমনকি রাইনের মতো অঞ্চল, সার উপত্যকার মতো অঞ্চল, রুট অঞ্চল, এইগুলো পর্যন্ত জার্মানি মিত্রশক্তিকে বা ফ্রান্সকে দিতে বাধ্য হয়েছে। এইটাকে বলবো ক্ষতিপূরণ। অর্থাৎ পরাজিত রাষ্ট্র, পরাজিত একটা শক্তি যখন যুদ্ধের পরবর্তী সময়ে যে চুক্তি হলো, চুক্তি মোতাবেক কিংবা চুক্তির বাইরে যে সকল জিনিস তাকে প্রদান করা হয়েছিল, সেটাকে আমরা মনে করব ক্ষতিপূরণ। আর এই ক্ষতিপূরণ পরবর্তী সময়ে পুষিয়ে দেওয়ার জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল। এটাকে বলা হয় ক্ষতিপূরণ কমিশন। এটাকে বলবো আমরা কমিশন, ক্ষতিপূরণ কমিশন। অর্থাৎ বিভিন্ন দেশকে তার ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য, ক্ষতিগুলোকে পূরণ করে দেওয়ার জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল। যে কমিশন চেষ্টা করবে যে সকল
দেশের ক্ষতি হয়েছিল, কি পরিমাণ ক্ষতি হয়েছিল, কার বেশি ক্ষতি হয়েছিল, সেগুলোকে পূরণ করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের মাধ্যমে মূলত আমরা দেখব যে পর্যায়ক্রমে বা আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন দেশকে তারা সহযোগিতা বা আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছিল, এবং এগুলো মূলত জার্মানির কাছ থেকে আদায় করার একটি প্রতিশ্রুতি আদায় করার পরে তারা এগুলো দিয়েছিল। যদিও পরবর্তী সময়ে অর্থাৎ কয়েক বছর পরে আমেরিকার মতো একটি ধনী দেশ, আমেরিকা যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করলো, ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়নি, তার প্রভাবটা সে দেশে একটু কম পড়েছে, সেজন্য সে মূলত ফ্রান্সের পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি জার্মানির এই দুর্দশা দেখে জার্মানির পাশে এসে দাঁড়িয়েছে, এবং জার্মানিকে কিছুটা শক্তিশালী করার জন্য আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বা জার্মানির ক্ষতিগুলোকে পুষিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। যদিও মিত্রশক্তি বর্গের দেশ, বিশেষ করে ইংল্যান্ড এবং ফ্রান্স এই দৃষ্টিভঙ্গিকে, আমেরিকার এই আচরণকে খুব ভালোভাবে গ্রহণ করেনি। তো প্রথমেই আমরা দেখি যে এই ক্ষতি পূরণ কমিশন যেটা গঠন করা হয়েছিল সেটা হচ্ছে 1920 সালের জুলাই মাসে, এবং এই 20 সালের জুলাই মাসে ক্ষতিপূরণ কমিশন প্রথম একটি নির্দিষ্টভাবে ব্যবস্থা গ্রহণ করলো যে জার্মানি যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ফ্রান্স যেহেতু এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং আদায়কৃত টাকার অংশ কে কিভাবে পাবে সেটি এই কমিশন নির্ধারণ করেছিল। আমরা দেখব যে প্রথমে জার্মানির কাছ থেকে আদায়কৃত যে অংশ বা টাকা, তার একটি ভালো অংশ পেয়েছিল, প্রায় 52%, 52% হারে পেয়েছিল ফ্রান্স, 12% পেয়েছিল ইংল্যান্ড, বেলজিয়াম পেয়েছিল 8%, ইতালি পেয়েছিল 4%। এইভাবে মিত্রশক্তির আরও যে ছোটোখাটো দেশগুলো ছিল যাদের ক্ষয়ক্ষতি কম হয়েছিল, তারা এই চেয়ে একটু কম পেয়েছিল। অর্থাৎ আমরা মনে করব এই একটা সংখ্যা থেকে আমরা বুঝতে পারি তদানীন্তন সময়ে বেশিরভাগ গুরুত্বপূর্ণ অংশগুলো এই ফ্রান্স লাভ করেছিল। এই ক্ষতির একটি বায়োডাটা থেকে আমরা যেটা উল্লেখ করতে পারবো। এরপর আমরা দেখব পরবর্তী সময়ে 1921 সালের দিকে, 1923 সালের দিকে এপ্রিল মাসে আরেকটি কমিশন গঠিত হয়েছিল। এই কমিশন, যদিও আমরা দেখব যে ক্ষতিপূরণ কমিশন প্রায় 600 কোটি টাকা বরাদ্দ পেয়েছিল, এবং এই 600 কোটি টাকা পাওয়ার পরে ফ্রান্স এবং তার মিত্রশক্তি বর্গের মধ্যে এটি বন্টন করার কথা। এই বন্টন নিয়ে কিন্তু মিত্রশক্তির বিভিন্ন দেশ, বিশেষ করে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে বিভিন্ন প্রকার দৈন্যতা বা একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এবং পরবর্তী সময়ে তারা চেয়েছিল যে ফ্রান্সের কাছ থেকে যে সব টাকা পয়সা জার্মানি প্রদান করবে বিজয়ী শক্তিবর্গকে বা মিত্র শক্তিবর্গকে, তাদের কাছ থেকে যে টাকা পয়সা একসঙ্গে, অর্থাৎ থোক বরাদ্দ যেটাকে আমরা বলি, সেই থোক বরাদ্দ জিনিসটাকে তারা গুরুত্ব দিত, এবং সেভাবে তারা প্রত্যাশা করত যে পরাজিত শক্তি একসঙ্গে এই টাকাটা তারা প্রদান করুক, এই ক্ষতিটা তারা সেভাবেই তারা বহন করবে, সেভাবেই তারা এটাকে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখানে একটা বলে থাকা দরকার, একটি মনে রাখা দরকার যে আসলে প্রথম বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পরপরই এই ধরনের ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো ক্ষমতা, এনার্জি সেই মুহূর্তে জার্মানির পক্ষের দেশগুলোর আদৌ ছিল না। বিশেষ করে আমরা দেখব জার্মানির পক্ষের যে দেশগুলো, তোমরা সবসময় মনে রাখবে, জার্মানি ছিল, সেখানে ছিল অস্ট্রিয়া হাঙ্গেরির মতো একটা বিরাট সাম্রাজ্য ছিল,
যেগুলো এখনকার আমরা দেখি অস্ট্রিয়া এবং হাঙ্গেরি নামে, তুরস্ক সাম্রাজ্যের মতো একটা বিরাট দেশ ছিল, বুলগেরিয়া ছিল, এই সব দেশ অংশগ্রহণ করেছিল। কিন্তু এখন সেই দেশগুলোর জায়গার পরিবর্তে কেবলমাত্র আমরা বারবার দেখব জার্মানি শব্দটি আসবে, যেহেতু জার্মানি সবচেয়ে অল ইন অল ছিল, সে ক্ষমতাধর ছিল সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে এবং বিজ্ঞানের দিক থেকে সে অত্যন্ত অগ্রসর একটি দেশ ছিল তদানীন্তন সময়ে। তো এই দেশটি সব কিছু তখন বহন করতে হয়েছে। আমরা দেখব যে তার উপর যখন এই ধরনের চাপ আসলো যে তাকে একসঙ্গে এই ধরনের টাকা বা এই ধরনের ক্ষতিপূরণ বহন করতে হবে, তখন কিন্তু সে সরাসরিভাবে অস্বীকার করলো যে একসঙ্গে তার পক্ষে এগুলো মানে বিয়ার করা, বহন করা তার পক্ষে কখনোই সম্ভবপর নয়। আসলে সম্ভবও সেই মুহূর্তে, সত্য কথা, সেই মুহূর্তে সম্ভবও ছিল না জার্মানির পক্ষে এটা বহন করা বা বিয়ার করা বা ক্ষতিপূরণকে একসঙ্গে বরাদ্দ দেওয়া। তো যাই হোক, এরকম একটি অবস্থাতে যখন দেখলো যে পরাজিত শক্তি এই জার্মানি সে ন্যূনতম যে ক্ষতিপূরণ সেগুলো দিচ্ছে না, তখন তার বন্ধু দেশ অর্থাৎ ফ্রান্সের বন্ধু দেশ বেলজিয়ামকে সঙ্গে করে সে কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা, যেগুলো শিল্প ভিত্তিক দেশ বা শিল্পভিত্তিক অঞ্চল, অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প বা খনিজ সম্পদের জন্য বিখ্যাত, সে রুট এলাকা, রুট অঞ্চল দখল করে নিল। এবং দখল করে নেওয়ার পরে যে অভাবনীয় বিষয়টি এসেছিল, তাহলে আমরা দেখব যে আর্থিক ক্ষতি অর্থাৎ অর্থনৈতিক যে ক্ষতিপূরণ বা ক্ষতিপূরণ শব্দ শুধু পাউন্ডের দিকে নয়, কিংবা জার্মান যে মুদ্রা ছিল মার্ক সেটি পরিশোধ দিয়ে নয়, তারা ভূখণ্ড দিয়েও আদায় করার চেষ্টা করেছে। এবং এভাবে মানে পরাজিত শক্তির এই ভূখণ্ড জোরপূর্বকভাবে তারা দখল করে নিয়েছে এবং সেখান থেকে তারা যে আয়গুলো করত সেটি তারা একটি উৎস হিসাবে মনে করত। কিন্তু যখন দেখলো যে জার্মানির জনগণ যখন দেখলো, কিংবা রুট অঞ্চলের জনগণ যখন দেখলো যে এইভাবে তারা জোরপূর্বকভাবে করেছে, প্রবেশ করেছে জার্মানির ভূখণ্ডে, তখন তারা এর প্রতিবাদ স্বরূপ বেলজিয়াম এবং ফ্রান্সের এগেনস্টে তারা ধর্মঘট বা অসহযোগিতা আন্দোলন করতে শুরু করে, বিশেষ করে ধর্মঘট করতে শুরু করে, যেখানে পরবর্তী সময় দেখা গিয়েছিল বা বলা হয়েছিল যে ফ্রান্স এবং বেলজিয়ামের স্বাভাবিক সৈন্যবাহিনীর ভরণ পোষণ রাখাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তো এরকম ক্রমাগত একটি বছর চলার পরে যখন ধর্মঘট ক্রমাগত চলছে, তখন শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলে এসেছিল এবং সেটি ছেড়েই চলে এসেছিল। এবং পরবর্তী সময়ে যখন নতুন জার্মান সরকার গঠিত হবে, হেরিয়েট প্রধানমন্ত্রী হেরিয়েট, চ্যান্সেলর হেরিয়েট যাকে বলা হয়ে থাকে, তিনি যখন আসবেন, তখন পরবর্তী সময়ে এই রুট অঞ্চলটাকে একটি শিল্প সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে সক্ষম হয়েছিল এবং এটি জার্মানির একটি প্রধান গুরুত্বপূর্ণ শিল্প সমৃদ্ধ এলাকা হিসাবে বিবেচিত হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসামান্য প্রভাব রেখেছে রুট অঞ্চল। তো যাই হোক, এবার আমরা চলে যাব এখন যে জিনিসটির দিকে, সেটি হলো যে এই যে যুদ্ধের বিজয়ী শক্তিবর্গ বা মিত্র শক্তিবর্গ জার্মানির নিকট থেকে একসঙ্গে থোক বরাদ্দ আদায় করার যে পক্ষপাতী ছিল, সেটা যখন 42 বছরে এটি পরিশোধ করার কথা ছিল, তারপরেও কিন্তু জার্মানি এটা রাজি হয়নি বা এটা করা সম্ভব হয়নি। আমরা এখান থেকে একটি জিনিস দেখতে পাবো যে এই ক্ষতিপূরণ জার্মানির নিকট থেকে 12% হারে এটি পরিশোধ করার একটি বিষয় নির্ধারিত হয়েছিল এবং এই কিছু কিছু জিনিস যেগুলো বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, তামাক, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার পানীয় কিংবা বিভিন্ন প্রকার অ্যালকোহল ইত্যাদি থেকে যে আয় হবে, সে আয়ের একটি অংশ এই বিজয়ী শক্তিবর্গ বা মিত্র শক্তিবর্গকে তারা বা জার্মানি দিতে বাধ্য থাকবে। এরকম একটি ক্ষতিপূরণ এতে করা হলো। তো যাই হোক, আমরা মনে করব যে এত কিছু করার পরও জার্মানি
কখনই তাকে এখন পর্যন্ত আমরা যে পর্যন্ত আশা করছি যে এই 1920 থেকে আরম্ভ করে বা 1921-এর প্রথম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যে জার্মানির পক্ষে একটি পয়সাও একটি মার্কও দেওয়া হয়নি। এবং এটা আপনারা মানে শুনে অবাক হবে যে এই শেষ পর্যন্ত অর্থাৎ যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তার পূর্ব পর্যন্ত জার্মানি কখনোই বা হিটলার আগমনের পূর্ব পর্যন্ত কখনোই জার্মানির কাছ থেকে বা এই পরাজিত শক্তি জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ হিসাবে 50,000 এই মার্ক ছাড়া অন্য কিছু আর পাওয়া সম্ভব হয়নি বা তার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। অথচ লক্ষ লক্ষ বা 1000 পাউন্ড, 1000 কোটি পাউন্ড ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন নির্ধারণ করা হয়েছে, কিন্তু এগুলো কেবলমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ থেকেছে। এগুলো কিন্তু সরাসরি মানে পরাজিত শক্তিকে মানে প্রদান করতেও হয়নি। আর বিজয়ী শক্তিবর্গ শুধু এগুলো যখন পায়নি তখন আরও তাদের যেগুলো পথ ছিল বিভিন্ন জায়গা দখল করে নেওয়া, সামরিক সরঞ্জাম নিয়ে নেওয়া, ভৌগোলিক অঞ্চলগুলোকে কাছে রাখা, হাতে রাখা ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব যে এগুলোর দিকে তারা তখন মনোযোগী হয়েছে। ইংল্যান্ড খুব বুদ্ধিমান ছিল, সে বুঝতে পেরেছিল, অনুভব করতে পেরেছিল যে জার্মানির পক্ষে কোনো ক্রমে এখন কোনো কিছু পরিশোধ করা বা এই ধরনের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়া সম্ভব হবে না। এই জন্য সে অনেকটা চুপচাপ থাকতো। কিন্তু ফ্রান্স যেহেতু খুব সরাসরিভাবে তার প্রচুর ক্ষতি হয়েছিল এবং তার পাশে যে রাইন অঞ্চল ছিল সেই রাইন অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল ভবিষ্যতের জন্য এবং এটা খুব সমৃদ্ধ এলাকা ছিল, সারের জন্য বিখ্যাত ছিল, এটা করিডোর হিসাবে ব্যবহার করা হতো। এই জায়গাটা শেষ পর্যন্ত যখন অর্থ পেল না, নগদ অর্থ পেল না, ক্ষতিপূরণ পেল না, তখন বেলজিয়াম এবং এই আমাদের কি বলবো ফ্রান্স, এই দুটো দেশ এই জায়গাটা দখল করে নেওয়ার একটি পায়তারা করতে থাকে এবং শেষ পর্যন্ত তারা এটা দখল করে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত দেখা যাবে দখল করার পরে বিজয় শক্তিবর্গ এটিকে অন্যভাবে না নিয়ে, অর্থাৎ সরাসরি ফ্রান্স অন্তর্ভুক্ত না করে এটি একটি মানে বেসামরিক জোন হিসাবে ব্যবহার করার কথা বলা হলো এবং সেই অনুযায়ী মিত্রশক্তি বর্গের চাপে শেষ পর্যন্ত এটি একটি বেসামরিক জোন হিসাবে বরাদ্দ করা হয়েছিল এবং এখানে কোনো সামরিক সরঞ্জাম, সামরিক কোনো কেন্দ্র, সামরিক কোনো স্থল হিসাবে এটি ব্যবহার করা যাবে না। এভাবেই রাইন অঞ্চলকে সে কাছে রাখলো বটে, কিন্তু এটিকে মানে কোনো গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে গড়ে তোলার সাহস ফ্রান্সেরও হয়নি। তবে ফ্রান্সের একটি মজার জিনিস ছিল যে ফ্রান্সে ঢুকতে হলে এই রাইন অঞ্চলটা পার হতে হবে বা ক্রস করতে হবে এবং এটি একটি বর্ডার এলাকা হিসাবে তারা বিবেচনা করত এবং সেই হিসাবে এই রাইন অঞ্চল খুব গুরুত্বপূর্ণ এলাকা ছিল ফ্রান্সের কাছে এবং এই রাইন অঞ্চল হারিয়েছিল সেই ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধে 1877 সালে সেই যুদ্ধে হারিয়েছিল। তো যাই হোক, এটিকে রিকভারি করার পরে, এটি হাতে আসার পরে মানে ফ্রান্স যেন অনেকটা খুশি হয়েছিল, এটাই ধারণা করা হয়ে থাকে। ইতিহাসবিদরা এটাই এভাবে পর্যালোচনা করে থাকে। এবার আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ যে দিক আছে ক্ষতিপূরণের দিকে, সেটি হলো যে এই রুহুর অঞ্চল যখন তারা প্রবেশ করলো, রুহুর অঞ্চলে প্রবেশ করার পরে একটি অভাবনীয় ঘটনা সংঘটিত হয়েছিল। অর্থাৎ জার্মানির জনগণ যে কত ঐক্যবদ্ধ, যে যখন রুহুর অঞ্চলে জার্মানি এবং বেলজিয়াম একসঙ্গে প্রবেশ করলো তখন আমরা দেখব যে সেখানকার মানুষ আস্তে আস্তে নৈতিবাচিক কাজকর্মের দিকে তারা ঝুঁকে পড়লো, অর্থাৎ সকল প্রকার সহযোগিতা থেকে তারা দূরে সরে গেল। অর্থাৎ তারা সকল প্রকার উৎপাদন ব্যবস্থা, সকল প্রকার সহযোগিতা, দৈনন্দিন জীবনে যেগুলো রাষ্ট্রীয় কর্মযোগ্য সেগুলো থেকে তারা সম্পূর্ণ দূরে থাকলো। অর্থাৎ তারা প্রতিজ্ঞা করলো যে তারা কোনো ক্রমেই ফ্রান্স এবং বেলজিয়ামকে সহযোগিতা বা সাহায্য করবে না। তো এই পরিণতি নিঃসন্দেহে
ফ্রান্সের জন্য একটা শিক্ষা হয়েছিল, ফ্রান্স এবং বেলজিয়ামের জন্য শিক্ষা হয়েছিল, এবং তাদের প্রচুর ক্ষতিও হয়েছিল। আমরা দেখব এর পরের দিকে যে যখন এইগুলো এইভাবে কোনো কিছু অর্থ আদায় হচ্ছে না, তখন শেষ পর্যন্ত আর একটি পরিকল্পনা গ্রহণ করা হলো, এবং এবার আমেরিকা সরাসরিভাবে হস্তক্ষেপ করলো এভাবে যে এই ফ্রান্স, এই বিজয় শক্তিবর্গ কিংবা এই পরাজিত শক্তির জার্মানি, এদের যে সমস্যাগুলো এইগুলো যদি পৃথিবীতে কন্টিনিউ করে, তাহলে নিঃসন্দেহে এটা পৃথিবীর জন্য একটি ভবিষ্যতে অশনি সংকেত হিসাবে চিহ্নিত হবে বা অনেক কিছু অবস্থা তৈরি করতে পারে। এই জন্য সে কিছুটা জার্মানির দিকে ধাপিত হওয়ার বা তাকে সহযোগিতা করার একটি ইচ্ছা বা পোষণ তারা মনে মনে করতে থাকে, এবং সেই সুযোগগুলো আসতে থাকে। যেহেতু অর্থনৈতিক কারণে ফ্রান্সের অবস্থা যুদ্ধে যেহেতু রত ছিল, যুদ্ধে জয়লাভ করলো, সে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। আর অন্যদিকে জার্মানি তো পরাজিত হয়েছে এবং তার আরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই সব কারণে সে উভয়কে সাহায্য সহযোগিতা করার জন্য মনোযোগী হলো, এবং এরকম একটি অবস্থার ভিতর দিয়ে এই ক্ষতিপূরণ সমস্যা দূর করার জন্য আরেকটি পরিকল্পনা গ্রহণ করা হলো, যেটিকে বলা হয়ে থাকে ডাউজ পরিকল্পনা। এই ডাউজ পরিকল্পনা আমাদের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটাকে বলা হয়ে থাকে ডাউজ পরিকল্পনা। ডাউজ পরিকল্পনা এই ডাউজ পরিকল্পনা তৈরি করা হলো, এবং এই ডাউজ পরিকল্পনা তৈরি করা হলো মূলত এই যে গুরুত্বপূর্ণ ছিল জেনারেল ছিল ডাউজ নামে, তার নেতৃত্বে তিনি ছিলেন এই ডাউজ পরিকল্পনার চেয়ারম্যান, এবং এখানে দুজন ব্রিটিশ প্রতিনিধি এবং দুজন আমেরিকান প্রতিনিধি এই পরিকল্পনায় ছিলেন, এবং তাদের চমৎকার দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব অতীতের চেয়ে ডাউজ পরিকল্পনা অনেকটা উন্নত মানের ছিল, এবং কিভাবে এটা সাধিত হবে, কিভাবে পরিকল্পনা করা হবে, সেগুলো তারা পরিবর্তন করার, সেগুলো করার তারা চেষ্টা করেছে। আমরা দেখব এই কমিটির চেয়ারম্যান ছিলেন জেনারেল ডাউজ। 1923 সালের 21শে ডিসেম্বর এই ডাউজ পরিকল্পনা বাস্তবায়ন বা কাজকর্ম শুরু করেছিল। নীতি সময় ছিল যে জার্মানির উপর যে ক্ষতিপূরণ হয়েছে সেগুলো মীমাংসা করার জন্য, সেগুলো করার জন্য দেখা যাবে বিজয়ী শক্তিবর্গ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। অর্থাৎ আমেরিকা এই কথাই বলা হলো যে কখনোই যেন বিজয়ী শক্তিবর্গ জার্মানির উপর কোনো চাপ প্রয়োগ না করে, অর্থাৎ তার উপর কোনো প্রেশার তৈরি করে, কোনো প্রেশার সৃষ্টি করে যেন কোনো কিছু আদায় করতে না চায়। অর্থাৎ এখানে আমেরিকা মূলত মিল মহব্বতের উপর ভিত্তি করে, একটি সমঝোতার উপর ভিত্তি করে চলার চেষ্টার কথা বলা হয়েছে, এবং এটি ডাউজ পরিকল্পনার একটি অন্যতম দিক ছিল যে জার্মানি কিংবা বিজয় শক্তিবর্গের কোনো দেশ যেন জার্মানির উপর কখনই প্রয়োগ বা শক্তি বা তার আভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ না করে। অর্থাৎ এগুলো অতীতের শিক্ষা থেকে মূলত জেনারেল ডাউজ এই ধরনের কথা তিনি নির্দেশ দিয়েছিলেন, এবং এখানে একজন ইয়ং নামে আরেকজন আমেরিকান ভদ্রলোক ছিলেন, তিনিও এই কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনিও এখানে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। আমরা দেখব এর পরবর্তী সময়ে জার্মানির আভ্যন্তরীণ ক্ষেত্রে মিত্রবর্গ বা বিজয়ী শক্তি দেশগুলো কোনো প্রকার চাপ তৈরি করতে পারবে না। অর্থাৎ মানে যেটা বলা হয়ে থাকে যে জার্মানির যে জিনিসগুলো, ঘটনাগুলো ঘটছে, সেই সুযোগে যেন কখনই বিজয়ী শক্তিবর্গ সেই সুযোগগুলো গ্রহণ করতে না পারে, কিংবা আভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো প্রকার চাপ তৈরি করতে না পারে। এরপর আমরা দেখব যে জার্মানিকে বিদেশ থেকে, অর্থাৎ
বিদেশ বিদেশ থেকে বলতে এখানে বলা হচ্ছে জার্মানি ইচ্ছা করলে এখন থেকে মানে বিদেশের বিভিন্ন দেশ থেকে ঋণ গ্রহণ করতে পারে। এটি মূলত তখনকার মুহূর্তে তখনকার সময়ে কেবলমাত্র ঋণ দেওয়ার ক্ষমতা আমেরিকারই ছিল, আমেরিকা যুক্তরাষ্ট্রেরই এই ঋণ দেওয়ার ক্ষমতা ছিল, যেটি সে ঋণটা গ্রহণ করে সে দেশের আভ্যন্তরীণ উন্নয়নের ক্ষেত্রে বা আভ্যন্তরীণ বিভিন্ন প্রকার উন্নয়নের বিষয়ে খরচ করতে পারে এবং সেই সকল উন্নয়ন করার পরে যে লব্ধ আয় হবে সেগুলো তারা তখন পরিশোধ করতে পারবে বা ক্ষতিপূরণ হিসাবে প্রদান করতে পারে। এইগুলো ডাউজ পরিকল্পনার একটি নীতি হিসাবে চিহ্নিত থাকলো। এরপর আমরা দেখব যে অর্থনৈতিক দিক থেকে মানে জার্মানিকে সার্বভৌম কিংবা শক্তিশালী করাই ছিল এই ডাউজ পরিকল্পনার একটি অন্যতম নীতি। অর্থাৎ আমরা মনে করব যে জার্মানির এই দুরবস্থাকে কাটিয়ে ওঠার জন্য কেবলমাত্র শিল্প সমৃদ্ধ যে অঞ্চলগুলো ছিল, যে জায়গাগুলো ছিল, সেইগুলোতে আবার শিল্প কারখানা স্থাপন করে তৈরি করে বা ধ্বংসাত্মক অবস্থা থেকে নতুন একটি কারখানা তৈরি করে জার্মানিকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিতভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার দিকে এই ডাউজ পরিকল্পনার সদস্যবৃন্দের একটি ভালো দিক হিসাবে মনে করা হয়ে থাকে। এরপর আমরা দেখব যে উপরোক্ত নীতির উপর ভিত্তি করেই মূলত ডাউজ পরিকল্পনা এগোতে থাকে। এরপর আমরা যে জিনিসটি দেখব যে ডাউজ পরিকল্পনার আরেকটি অন্যতম দিক ছিল যে আমাদের দেশের যেমন কেন্দ্রীয় ব্যাংক আছে, ঠিক কেন্দ্রীয় ব্যাংকের মতো একটি ব্যাংক তারা তৈরি করলো, যে ব্যাংকের উদ্দেশ্য ছিল এগুলোকে দেখভাল করা, এগুলোকে পরিদর্শন করা বা এগুলোকে সুন্দরভাবে নির্দেশনা করা। অর্থাৎ তাহলে আমরা মনে করব যে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠাকরণ একটি অন্যতম এই ডাউজ পরিকল্পনার একটি অন্যতম দিক ছিল। এরপর আমরা চলে যাব জার্মানি এই ক্ষতিপূরণ যাতে যথাযথভাবে দিতে পারে সেজন্য মানে বিভিন্ন পর্যায়ে অর্থাৎ স্থানীয় তামাক, তারপর চিনি, পরিবহন খাত থেকে, তারপর হচ্ছে যে রেলপথ থেকে, শিল্প প্রতিষ্ঠান থেকে প্রভৃতি ক্ষেত্র হতে তারা যে অর্থ আয় করে সেগুলো তারা ইচ্ছা করলে সেগুলো ক্ষতিপূরণ হিসাবে বা আয়গুলো ক্ষতিপূরণ হিসাবে প্রদান করতে পারে। জার্মানির অর্থনৈতিক উন্নতির জন্য রুহুর অঞ্চল হতে ফরাসি ও বেলজিয়ামের সৈন্যবাহিনী অপসারণের একটা নির্দেশনা ছিল। অর্থাৎ এই ডাউজ পরিকল্পনার সদস্যবৃন্দ একটি নির্দেশনা প্রদান করলো যে জার্মানিতে যে বেলজিয়াম এবং ফ্রান্সের যে সৈন্যবাহিনী আছে সেখান থেকে রুহুর অঞ্চল থেকে সেগুলোকে অপসারিত করতে হবে অর্থাৎ তাদের সৈন্যবাহিনী সেখান থেকে অপসারণ করতে হবে। এরপর আমরা দেখব ক্ষতিপূরণ এই অর্থগুলো যাতে সুন্দরভাবে ব্যয় হয় তার জন্য দক্ষ একজন জেনারেল নিয়োগ করার বিষয় সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থাৎ এই আয়গুলো বা এই ক্ষতিপূরণ সংখ্যাগুলো বা অর্থগুলো যাতে সুন্দরভাবে খরচ করা হয়, খুব সুন্দরভাবে ব্যয় করা হয়, সেগুলো দেখাভালা করার জন্য, দেখভাল করার জন্য একজন দক্ষ জেনারেল নিয়োগ দেওয়া হলো। এইভাবে আমরা মনে করব যে ডাউজ পরিকল্পনা তাদের বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এইভাবে 1924 সালের 16 জুলাই থেকে লন্ডন কনফারেন্সে আবার তারা সমবেত হলো। ইংল্যান্ডের পক্ষে এই সভায় রামসে ম্যাকডোনাল্ড ছিল। আর আমরা দেখব যে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হেরিয়েট ছিলেন, জার্মানির চ্যান্সেলর টেনসিম্যান ছিলেন, ডাচ পরিকল্পনা গ্রহণ করলেন এবং এখানে আরেকটি প্রস্তাব গৃহীত হয় যে ভবিষ্যতে জার্মানি ক্ষতিপূরণ সত্ত্বাদি পূরণ করবে কি না বা করছে কি না সেই প্রশ্ন মিত্রপক্ষের প্রতিনিধিবর্গ আলোচনা করার সুযোগ পাবে। অর্থাৎ এ পর্যন্ত যেটা বলা হয়ে থাকে যে এ পর্যন্ত জার্মানি
কতটুকু ক্ষতিপূরণ পূরণ করেছে, সত্য মেনটেন করেছে, পালন করেছে, সেগুলোকে সুন্দরভাবে মেনটেন করার জন্য তারা সেগুলো দেখভাল বা সেগুলোকে আলাপ আলোচনা করার সুযোগ পাবে। এটি ডায়াজ পরিকল্পনার একটি অন্যতম দিক ছিল বলে মনে করা হয়ে থাকে। এখন যে জিনিসটি বিষয়টি ভাবতে হবে যে আমেরিকা কেন এই কাজটি করলেন, আমেরিকা কেন তাদের এই বিপদে চলে আসলেন, কেন তাদেরকে সহযোগিতা করলেন। আমেরিকা তো প্রথম বিশ্বযুদ্ধে প্রথম দিকে না হলো পরের দিকে 17 সালের দিকে তারা তো মিত্রপক্ষের পক্ষে অবলম্বন করেছিল। আসলে এটি সত্য কথা যে আমেরিকা যুদ্ধে যদি অংশগ্রহণ না করত তাহলে হয়তো যুদ্ধের ফলাফল কোন দিকে যেত বা কী হতো এটি বলা মুশকিল। এবং সে ব্যাপকভাবে যেহেতু কোনো মানে অংশগ্রহণ করেনি, অথচ তার একটা ইম্প্যাক্ট, বড় ইম্প্যাক্ট ছিল। এবং সে দেশের মানুষজন অনেক মানে বুদ্ধিজীবী, শিক্ষিত শ্রেণী এবং সারা বিশ্বের অনেক মানুষ চিন্তাভাবনা করত, তখন থেকে চিন্তাভাবনা করতে শুরু করেছিল যে পৃথিবীতে শান্তি শৃঙ্খলার জন্য বা পৃথিবীতে যাতে আর যুদ্ধ না হয় এরকম একটি বলিষ্ঠ ধারা প্রচলন করার জন্য এমন একটি সংস্থা, এমন একটি কি বলবো অর্গানাইজেশন তৈরি করতে হবে যাতে করে ভবিষ্যতে পৃথিবীতে এই ভয়াবহ যুদ্ধ না বাড়তে পারে। এরকম একটি ভাবনা কিন্তু তখন থেকে আমেরিকা গ্রহণ করেছিল, যেটা আমরা দেখি 1914 দফায়, অর্থাৎ এই যুদ্ধের প্রথম দিকে 1919-20 সালের দিকেই এগুলো আমরা দেখেছি। 1914 দফা, সেই 14 দফার একটি অন্যতম দফাই ছিল যে লিগ অফ নেশনসের মতো প্রতিষ্ঠানের জন্ম হয়েছে এবং সেটার কর্মকাণ্ডের মূল মানে ব্যক্তি ছিলেন উড্রো উইলসন, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং আমেরিকা চাচ্ছিল যে তখনকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাক এবং এরকম একটি অরাজক পরিস্থিতি বা অর্থনৈতিক বিপর্যয় পরিস্থিতি, এমনকি অর্থনৈতিক মন্দা ভাব ক্রমশ শুরু হচ্ছে, দুর্ভিক্ষ অবস্থা শুরু হচ্ছে, সামাজিক ক্ষেত্রে একটা নৈরাজ্য তৈরি হচ্ছে, বিভিন্ন দেশে মানে একক ব্যক্তির একনায়কতন্ত্র চিন্তা চেতনা ভাবনার জন্ম দিচ্ছে, একটা হতাশা জন্ম দিচ্ছে। এগুলো যেন পৃথিবীতে নতুন করে না আসে, তার জন্য শান্তি শৃঙ্খলা, বিশেষ করে অর্থনৈতিক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছিল। এটি হচ্ছে আমেরিকার এক ধরনের মানে কি বলবো সর্ববাদীয় স্বার্থ লুকিয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধে। এই যুদ্ধে যারা পরাজিত হলো, যাদেরকে ক্ষতিপূরণ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটির পিছনে আরেকটি জিনিস এখানে বলবো, এই ক্ষতিপূরণ করার ক্ষেত্রে যে জিনিসগুলো খুব ভয়াবহ হিসাবে কাজ করে সেটি হলো, আমরা ইতিমধ্যেই দেখেছি যে ভার্সাই চুক্তির মতো একটি কঠিন এবং ভয়ঙ্কর চাপিয়ে দেওয়া চুক্তি সাধিত হয়েছে বা চুক্তি করা হয়েছে। মানে এবং এই চুক্তিটি করা হয়েছিল অনেকটা জোরপূর্বকভাবে, যেখানে জার্মানির কোনো সম্মতি নেওয়া হয়নি এবং জার্মানির প্রতিনিধিকে অত্যন্ত একটা অপমানজনকভাবে দান করে রেখেই এই চুক্তিতে মানে সম্পন্ন করা হয়েছিল। তো এই যে চুক্তির যে কঠোরতার যে বিভিন্ন দিকগুলো আছে আমরা অতীতে দেখেছি, সেখান থেকে আমরা অনুমান করতে পারি যে ভবিষ্যতে হয়তো আরও এর চেয়ে কঠিন অবস্থা তৈরি হতে পারে। সব কিছু বিবেচনা করে আমরা মনে করব যে ভার্সাই চুক্তির মতো কঠোরতা যেন আবার পরবর্তী সময়ে তৈরি না হয়, সেগুলো ভাবনা ভেবেই আমেরিকা যতটা পারা যাচ্ছিল যে জার্মানিকে একটু ছাড় দিয়ে, জার্মানিকে একটু সহযোগিতা করে তাকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করা বা একটু সুপ্রতিষ্ঠিত করা, আর অন্যদিকে যাতে ফ্রান্স বিজয়ী শক্তি হিসাবে এই পরাজিত দেশগুলোর প্রতি মানে খারাপ আচরণ না করে, সেগুলো থেকে তাদেরকে নিবৃষ্ট করার একটা প্রচেষ্টা সবসময় ছিল। যদিও ফ্রান্সকেও আমেরিকা সহযোগিতা করতে, আর্থিক সহযোগিতা করতে কখনই কার্পণ্য করেনি। তো যাই হোক,
আমরা মনে করব যে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই 1924 সাল পর্যন্ত মূলত একটা হতাশাজনক অবস্থা তৈরি হচ্ছে, জার্মানিতে তৈরি হচ্ছে, এদিকে ফ্রান্সে তৈরি হচ্ছে। ফ্রান্সের জয়লাভ করার পরও জনগণের ভিতরে যে স্বতঃস্ফূর্ত ভাব সেগুলো কিন্তু কখনোই আসেনি বা সেভাবে অবস্থা তৈরি হয়নি। আমরা দেখব এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটি হলো যে এর মধ্য থেকে আমাদেরকে আরেকটি জিনিসের দিকে চলে যেতে হবে, সেটি হলো ডায়েজ পরিকল্পনার পরে কতটুকু ডায়েজ পরিকল্পনা সফলতা অর্জন করেছিল। আসলে ডায়েজ পরিকল্পনার সফলতা ব্যর্থতার কথা যদি আমরা বলি, তো নিঃসন্দেহে সেই মুহূর্তে কোনো কিছু সফল করা, কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করা খুব কঠিন ব্যাপার ছিল। কেননা সারা পৃথিবীতে তখন অর্থনৈতিক মন্দা চলছিল, মানুষের ভিতরে, দেশের ভিতরে, জাতির ভিতরে যুদ্ধ শেষ হওয়ার পর যে সহমর্মিতা গড়ে ওঠার কথা সেটি তখন পর্যন্ত অনটিং ছিল। যার ফলে আমরা মনে করব যে যেটুকু হয়েছে ডায়েজ পরিকল্পনার মধ্য দিয়ে সেটুকুই যথেষ্ট। অন্তত মানুষ কিছুটা ভুলে যেতে পেরেছে যুদ্ধের বীভৎসতা, যুদ্ধের মহাযুদ্ধের কঠোরতা, এই জিনিসগুলো অন্তত ভুলে যেতে পেরেছে। এবং যে প্রচণ্ড অর্থনৈতিক মন্দা ছিল সেগুলোকে অন্তত এই ডায়েজ পরিকল্পনা দুটি দেশকে শুধু নয়, গোটা ইউরোপকে একটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য তারা অসম্ভব চেষ্টা করেছে। তবে তাদের যদি কার্যকলাপ আরও সুদূর প্রসারী হতো, তারা যদি ফ্রান্সকে, বেলজিয়ামকে নিয়ন্ত্রণ করতে পারত, ফ্রান্স এবং বেলজিয়াম যদি জোরপূর্বকভাবে আমাদের জার্মানির বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল না করত, তাহলে হয়তো এরকম একটি শূন্যতা তৈরি হতো না। তারপরও আমরা মনে করব নিঃসন্দেহে ডায়েজ পরিকল্পনা সেই মুহূর্তে, সেই অবস্থায় একটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা। এই ডায়েজ পরিকল্পনার মধ্য দিয়ে তারা যে বীজ তৈরি করেছিল, যে সূচনা করেছিল, শুভ সূচনা বলতে পারি, যে কেবলমাত্র অর্থনৈতিক পূর্ণতার মধ্য দিয়ে একটি দেশকে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব, আর্থিক দিক থেকে শক্তিশালী করা সম্ভব, এই সত্যটি আমরা দেখতে পাই। এরপর আমরা দেখব যে ইয়ং কমিটি নামে আরেকটি কমিটি তৈরি হবে, সেটি হলো ইয়ং কমিটি। এই ইয়ং কমিটি গঠন করা হয়েছিল এবং মনে করা হয়ে থাকে ডায়েজ পরিকল্পনার চেয়ে ইয়ং কমিটি ক্ষতিপূরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এই রাইন অঞ্চল থেকে মিত্রশক্তির অর্থাৎ ফ্রান্স এবং বেলজিয়ামের সৈন্যবাহিনীকে অপসারিত করা হয়েছিল এবং আরও যে সকল বাধা ছিল তখনকার মিত্রশক্তি বর্গের, সেগুলোকেও তারা দূর করতে সক্ষম হয়েছিলেন। তো আমরা মনে করব যে পর্যায়ক্রমে এই সকল ব্যক্তিদের, এই সকল কমিটির বা এই সকল গুরুত্বপূর্ণ কমিটির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ক্ষতিপূরণ ব্যবস্থাকে বা ক্ষতিপূরণ কমিশনকে বা ক্ষতিপূরণ বিপর্যয়টাকে কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। এবং এদিক থেকে প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা একটা নিঃসন্দেহে আমরা মনে করব অনেকটা অগ্রসর দিক হিসাবে চিহ্নিত হয়ে থাকে। এরপর আমরা দেখব যে এই সময়ে পৃথিবীব্যাপী একটা অর্থনৈতিক মন্দাও শুরু হয়েছিল এবং এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরও কন্টিনিউ করেছিল। তো আমরা মনে করব যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই ক্ষতিপূরণ সমস্যা যদি সঠিকভাবে লেনদেন হতো, সঠিকভাবে প্রদান হতো, তাহলে হয়তো তাদের মধ্যকার সম্পর্ক একটি নিবিড় হতো। এটা একটা সত্য কথা যে ক্ষতিপূরণ পাওয়ার দিক থেকে আমরা মনে করব যে
ফ্রান্স তার ইচ্ছা খুব কমই পূরণ হয়েছিল, কেননা এই ইচ্ছা পূরণ করার মতো ক্ষমতা ফ্রান্সের প্রাথমিক অবস্থায় কখনই তৈরি হয়নি। আর যখন হয়েছে তখন ইটালির মতো দেশে মুসলিনের আবির্ভাব হয়েছে, জার্মানির মতো দেশে তখন একনায়কতন্ত্রের অন্যতম নায়ক হিটলারের জন্ম হয়েছে। আর হিটলার ক্ষমতায় আসার পরে 33-34 সালে ক্ষমতায় আসার পর থেকে সে সকল প্রকার মানে বাধাকে অপসারণ করতে সক্ষম হয়েছে। সুতরাং আমরা মনে করব যে অভাবিতভাবে জার্মানি পরবর্তী সময় উন্নতি সাধন করেছে এবং তার চেহারাকে পরিবর্তন করেছে। তার ভিতরে যেগুলো প্রাথমিক ক্ষেত্রে অভাব ছিল, যেগুলো চোখে দেখা গেছে যে এটা কিভাবে সম্ভব, ঋণ পরিশোধ করা, আয় করা, সেগুলো পর্যন্ত পরবর্তী সময়ে একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে হিটলার প্রমাণ করে দিয়েছে যে জাতিকে একত্রিত করতে পারলে তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। তো জার্মান জাতি আসলে আমরা মনে করব যে প্রাথমিক ক্ষেত্রে কষ্ট স্বীকার করলেও ফ্রান্স যত প্রকার তার প্রতি অত্যাচার অবিচার বা মিত্রশক্তিবর্গ যত অত্যাচার অবিচার করেছে সেগুলোকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা জার্মানিতে গ্রহণ করেছিল হিটলার। তো হিটলারের সময় এই সকল দাবি দেওয়া আর কোনো কিছু ছিল না। তাহলে আমরা মনে করতে পারি যে 50,000 মানে মার্ক তাকে দেওয়া হয়েছিল তার চেয়ে আর বেশি তাকে কোনো কিছু প্রদান করা হয়নি। সুতরাং আমরা মনে করব যে এই যে 1000 কোটি পাউন্ড তাকে দেওয়ার কথা হয়েছিল এবং সেটি 42 বছরে 52 বছরে বিভিন্ন সময় টার্ম দেওয়া হয়েছিল, সেগুলো কোনো কিছু পূরণ করা হয়নি। তো এদিক থেকে আমরা মনে করব যে ক্ষতিপূরণের বিষয়টি যত মানুষের বা রাষ্ট্রের ভিতরে মুখে ছিল, বাস্তবে কিন্তু এগুলো প্রয়োগ বা এগুলোকে লেনদেন করা সম্ভব হয়নি। এমনকি আমরা মনে করব এগুলোর মধ্য দিয়ে একটি জিনিস তৈরি হয়েছিল যে বিভিন্ন প্রকার বৈঠক, বিভিন্ন প্রকার সভা, বিভিন্ন প্রকার আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন দেশের মধ্যে একটি সহমর্মিতা গড়ে উঠেছিল এবং বিভিন্ন প্রকার সংস্থা গড়ে উঠেছিল। এমনকি আমরা যেটি বলবো যে 1920 সালের দিকে যে লিগ অফ নেশনসের যে জন্ম হয়েছিল 1914 দফার ভিতর দিয়ে, সেই মানে লিগ অফ নেশনসের অন্যতম মানে দাবি ছিল যে বিভিন্ন দেশের মধ্যে মানে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন করা এবং পরাধীন দেশগুলোর ভিতরে তাদেরকে স্বাধীনতা উপযুক্ত করে গড়ে তোলা বা তাদেরকে বিভিন্ন প্রকার সার্বভৌমত্ব দেওয়া ইত্যাদি বিষয়গুলো গড়ে উঠছে। তো আমরা দেখব যে সেই লিগ অফ নেশনসের এই দাবিগুলো মানুষের ভিতরেও কিন্তু বিকশিত হয়েছে। তো এদিক থেকে আমরা মনে করতে পারি নিঃসন্দেহে এই মানে ক্ষতিপূরণ সমস্যা আর এই জিনিসগুলো পাশাপাশিভাবে কাজ করে গেছে। ক্ষতিপূরণ সমস্যা যতটা ফ্রান্সের হয়তো দাবি পূরণ করতে পারেনি, কিন্তু আমরা মনে করব অন্যান্য দিকগুলো কিছুটা হলেও সারা বিশ্বের জন্য একটা সহায়ক অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মনে করব যে তোমাদের এখান থেকে ক্ষতিপূরণ সমস্যার ক্ষেত্রে যে সংস্থাগুলো কাজ করেছিল, যে কমিটিগুলো কাজ করেছিল, সেগুলোর ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সে 1920 সাল থেকে আরম্ভ করে 1924-25 সাল পর্যন্ত ইয়ং পরিকল্পনা পর্যন্ত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার আমরা চলে যাব আরেকটি বিষয়ের দিকে, সেটি হলো নিরাপত্তা কি? অন্তত ফ্রান্স এত নিরাপত্তাহীনতায় ভুগত কেন, কষ্ট পেত কেন, কিংবা এত জার্মান ভিত্তিতে সে সবসময় ভীত থাকতো কেন, সেই বিষয়টাই আমরা একটু আলোচনা করব। আসলে আমরা জানি যে মানে আঞ্চলিকভাবে ইউরোপের মধ্যে এই জার্মানি এবং ফ্রান্স দীর্ঘদিনের পরস্পরের শত্রু ছিল এবং একসময় এই জার্মানিকে প্রাশিয়া নামে ডাকা হতো এবং অস্ট্রিয়া প্রাশিয়া এটা একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল এবং এখানে
আমরা সকলেই জানি যে এই অস্ট্রিয়া প্রাশিয়া কাছে ফ্রান্সের অন্যতম সম্রাট তৃতীয় নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন এবং তার পরাজয়ের মধ্য দিয়ে ফ্রান্স সাম্রাজ্যের বা ফরাসি সাম্রাজ্যের পতন হয়েছিল। সুতরাং সেই পরাজয়ের মধ্য দিয়ে ফ্রান্স জার্মানির যে কি শক্তি বা শক্তিশালী দেশ সেই শিক্ষা তাদের তখন থেকেই ছিল এবং ওই ভিত্তিটা তখন থেকেই কাজ করছে। তাদের ধারণা যে যদি প্রথম বিশ্বযুদ্ধে আমরা জয়লাভ করার পরে অর্থাৎ ফ্রান্স জয়লাভ করার পরে যে জার্মানির উপর অত্যাচার বিচার করেছে, জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে, এই সব বিষয়গুলো তার ভিতরে সবসময় কাজ করে। এমনকি আমরা দেখব যে জার্মানি যে সাহসিকতা, তার যে সামরিক বাহিনী, তার যে সাবমেরিন, তার যে ডুবোজাহাজ থেকে আরম্ভ করে আরও গুরুত্বপূর্ণ যে সায়েন্টিফিক আবিষ্কারগুলো, এটা চমক দেওয়ার মতো একটি বিষয় ছিল জার্মানির সবসময়। এই জিনিসগুলো সবসময় ফ্রান্সকে ভাবিত করত এবং নিজের নিরাপত্তা নিয়ে সে সবসময় উদ্বেগ প্রকাশ করত এবং এই জন্য যতটা পেরেছে ফ্রান্স প্রথম থেকেই মানে প্রথম বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর থেকে সে ক্ষুদ্র আঘাত, বিভিন্ন জোট ইত্যাদি গঠন করার মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে, যাতে করে এককভাবে কখনই ফ্রান্সকে থাকতে না হয়, সবসময় কোনো শক্তিশালী দেশের পক্ষে তাকে অবস্থান করতে হয়। এবং কোনো সময় যদি জার্মানির সঙ্গে কোনো দেশ যদি একত্রে মিলিত হয়েছে তখনই সেখানে একটা ভীতি কাজ করেছে। এই হচ্ছে প্রাথমিকভাবে আমরা বলবো যে নিরাপত্তা বলতে আমরা এইটা বলবো যে রাষ্ট্র পর্যায়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে অবস্থাটা তৈরি হয়েছিল, যে শূন্যতা তৈরি হয়েছিল, কিংবা যে 4 বছরের যে দীর্ঘস্থায়ী যে যুদ্ধটা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, এখান থেকে যে ফ্রান্স শিক্ষা পেয়েছিল, যদিও সে জয়লাভ করেছিল তারপর যে শিক্ষা পেয়েছিল সেই ভীতিগুলো তার ভিতরে কাজ করছে, আবার তার পূর্ব ইতিহাস ভীতিও কাজ করছে। এখন যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ নাই, আগামীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা বা কি হতে পারে এইগুলো চিন্তা করে সে যাতে একেবারে নিঃসঙ্গ না হয় রাজনীতিতে, ইউরোপীয় শক্তিতে, ইউরোপীয় কোনো ব্যবস্থাপনায়, তার প্রথম থেকে মনোযোগ ছিল যে এই সকল ক্ষেত্রগুলো, এই সকল শূন্যতাগুলো সুন্দরভাবে পূরণ করা। এটাকে বলবো আমরা এক ধরনের মানে নিরাপত্তার দিক থেকে শক্তিশালী হওয়া। তো ইউরোপের দেশগুলোর মধ্যে এরকম একটি প্রবণতা ছিল যে যে শক্তিশালী দেশ তার সঙ্গে একটি আঘাত করা। বেলজিয়ামের সঙ্গে প্রথমেই ফ্রান্সের একটি সখ্যতা গড়ে উঠেছিল এবং তারা একসঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌথ কাজও করেছে। যৌথভাবে জার্মানি গুরুত্বপূর্ণ রুট অঞ্চল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পর্যন্ত তারা দখল করেছে। আমরা দেখব যে এই সকল এর মধ্য দিয়ে ভাষায় চুক্তির বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে আমরা মনে করব যে ইতিহাসে এই জার্মানির উত্থান এবং ফ্রান্সের ভয়ভীতি এগুলো ইতিহাসের বিভিন্ন ঘটনা প্রভাবের ফল। তো নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করার জন্য বা নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত খুব সুচিন্তিতভাবে চিন্তা করার চেষ্টা করেছে এবং এই জন্য সে আলসেস লোরেন কোনো সময় হাতছাড়া করতে চায়নি, যদিও মিত্র শক্তিবর্গ চেষ্টা করেছে আলসেস লোরেনকে তাদের দেশের মধ্যে রাখার জন্য চেষ্টা করেছে। এখন যাই হোক, আমরা যেটাই বলি না কেন যে দুটো বিষয়, এই যে নিরাপত্তাজনিত বিষয়, এটার বিষয়েও ফ্রান্স অত্যন্ত উদ্বিগ্ন ছিল, আর একইভাবে ক্ষতিপূরণ সমস্যা, ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারেও সে উদ্বিগ্ন ছিল। দুটো ক্ষেত্রেই কিন্তু খুব সফল হতে প্রাথমিক অবস্থায় পারেনি, কিন্তু পরবর্তী সময়ে আমরা ইতিহাসের ধারা প্রবণতায় যখন আমরা যাব, আমরা যদি দেখি যে ফ্রান্স এরকম একটি ভীত অবস্থা থাকার জন্য পরবর্তী সময়ে তার বন্ধু দেশগুলো যতই সে আদর্শগত অন্যভাবে হোক না কেন,
যেমন সোভিয়েত রাশিয়া পরবর্তী সময়ে সে সমাজতান্ত্রিক দেশে পরিণত হয়েছিল, কিন্তু জার্মানির এবং ইতালি এবং জাপান একদিকে হয়েছিল, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলো, বিশেষ করে আমরা দেখব ফ্রান্স, ইংল্যান্ড, এই দেশগুলো, আমেরিকা, সোভিয়েত রাশিয়া, বেলজিয়াম, এই সব দেশগুলো একদিকে হয়েছে। এই যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়া, আমরা এটাই প্রমাণ করে যে নিরাপত্তার ব্যাপারটি ফ্রান্স যত মনে প্রাণে কামনা করত, অন্য দেশগুলো হয়তো ততটা ভাবতো না। তো যাই হোক, এটি আসার মূল কারণ ছিল জার্মান ভীতি। জার্মান ভীতি থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত তার নিরাপত্তার ব্যাপারটিকে সে নিশ্চিত করতে চেয়েছিল, এবং এটি প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এটি বলবৎ ছিল। তো যাই হোক, আমরা মনে করব যে এই দুটো জিনিস, একটি ক্ষতিপূরণ এবং একটি নিরাপত্তাজনিত বিষয়, এই দুটো জিনিসই ইউরোপের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইউরোপের ইতিহাসে শুধু বলবো না, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এখন পর্যন্ত সকল ঘটনা প্রবাহগুলোকে বিশ্লেষণ করা হয়ে থাকে, যে প্রথম বিশ্বযুদ্ধের এই ঘটনাটা কিভাবে ঘটেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হতে পারত, কি হতে পারত না, এরকম একটি বাদ বিচারণ বা বিশ্লেষণ এখন পর্যন্ত করা হয়ে থাকে। তো এদিক থেকে আমরা মনে করব যে এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে প্রথম বিশ্বযুদ্ধে যে জাগরণটা শুরু হয়েছিল, সেই জাগরণটা হলো যে পরাধীন জাতির, অর্থাৎ উপনিবেশ যে সকল অঞ্চল ছিল, সেই সকল উপনিবেশের যেগুলো জাতি ছিল পরাধীন, সেই সকল পরাধীন জাতির মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি হলো স্বাধীনতা। এই স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অতটি আমরা পাইনি, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে থেকেই পরাধীনতার গ্লানি দূর করার জন্য তাদের ভিতরে একটি বোধ তৈরি হয়েছিল, যেটাকে বলা হয় জাতীয়তাবোধ। সেই জাতীয়তাবোধ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে সময়ে বা তার পরপরই প্রচণ্ড রূপে দেখতে পাবো। এই প্রচণ্ড জাতীয়তাবাদের যে রূপ, সেটি আমাদেরকে শেষ পর্যন্ত স্বাধীনতা এনে দিয়েছিল। এবং আমরা সবাই জানি, ইতিহাসের ছাত্র হিসাবে তোমরা সকলেই জানো যে আমাদেরকে দীর্ঘদিন ধরে সেই ব্রিটিশরা মানে কি বলবো, আমাদেরকে উপনিবেশ পরাধীনতার জালে আবদ্ধ করে রেখেছিল, ছলে বলে কৌশলে ইত্যাদি ইত্যাদি। আমরাও নানা কারণে প্রথম দিকে হয়তো সেরকম জোর বেঁধে বিভিন্ন রাজনৈতিক ভাবে আমরা এগোতে পারেনি, এটা সত্য কথা। কিন্তু বিংশ শতাব্দীর প্রথম থেকে শুরু থেকেই আমাদের ভিতরে এক ধরনের চেতনা তৈরি হয়েছিল, যেটি আমরা দ্বিতীয় মহাযুদ্ধের সময় এসে আমাদের ভারতীয় জাতীয়তাবাদের চেতনায় উল্লসিত হয়ে, উন্মোচিত হয়ে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছিলাম এবং স্বাধীনতা পেয়েছিলাম। তো এটা শুধু ভারতবর্ষের কথা নয়, এরকম অগণিত বিভিন্ন পরাধীন অঞ্চলগুলো স্বাধীনতা পেয়েছিল। সেটি ছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল। আফ্রিকার যে স্বাধীনতা, ভারতবর্ষের বিভিন্ন দেশের যে স্বাধীনতা, কিংবা সারা পৃথিবীর যে পরাধীন অঞ্চলগুলো যে স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে মনে করব এই দুটি মহাযুদ্ধ একটি প্রশংসনীয় দিক মেনটেন করেছে, পালন করেছে। তো ইতিহাসের ছাত্র হিসেবে তোমরা সবসময় পজিটিভ যে দিকগুলো এই যুদ্ধের, সেগুলোকে চিন্তা করবা, আর নেগেটিভ যে দিকগুলো সেগুলো কখনই আমরা গ্রহণ করব না। বিশেষ করে এই যে ভয়াবহতা, এই যে কষ্টকর যে দিকগুলো, মানুষের যে অপূরণীয় ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি থেকে আরম্ভ করে মানুষ ধ্বংস হয়ে যাওয়া বা মানুষের বিভিন্ন প্রকার মৃত্যু হওয়া, অগণিত মানুষ আহত হওয়া, পঙ্গু হওয়া, এই যে নেগেটিভ দিকগুলো, এগুলো আমরা সবসময় ঘৃণা করব। অর্থাৎ যুদ্ধ কখনই মঙ্গল নিয়ে আসতে পারে না, মঙ্গল আমাদেরকে দিতে পারে না। আমরা যেটুকু মঙ্গল আমরা পেয়েছি সেটি হলো আমরা আমাদের স্বাধীনতা, আমাদের মানুষ হিসেবে আমাদেরকে একটি নির্দিষ্ট চিন্তা চেতনার পথ আমরা বেছে নিতে সক্ষম হয়েছি। এই মানে জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধ নিঃসন্দেহে সারা পৃথিবীর জন্য একটা আশীর্বাদ স্বরূপ হিসাবে কাজ করেছে। তো আজকে আমরা আর দীর্ঘায়িত করব না। আমরা আগামী ক্লাসে পরবর্তী সময়ে যে
কাজটি করব সেটি হলো যে যে কাজটি করব সেটি হলো যে লিগ অফ নেশনসের কার্যকলাপ নিয়ে আলোচনা করব এবং আমরা একেবারে দ্বিতীয় মানে বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত যে বিভিন্ন ঘটনা প্রবাহ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, তারপরে আমরা যদি সময় পাই তাহলে আমরা কিভাবে হিটলারের আগমন ঘটলো এবং কিভাবে মুসোলিনির আগমন ঘটলো এবং হিটলারের কার্যকলাপ এবং মুসোলিনির কার্যকলাপ কিভাবে ইউরোপে আবার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করলো, কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পথ তৈরি করলো, সেগুলো নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। তোমরা ভালো থাকো। তোমরা এই করোনা পরিস্থিতিতে যে স্বাস্থ্যগত দিকগুলো মেনটেন করা দরকার সেগুলো মেনটেন অবশ্যই করবে, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবে, এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। আর পড়াশোনা থেকে একেবারে দূরে থাকার চেষ্টা করো না, যেহেতু এই অবস্থা সবসময় একমতো থাকবে না। নিশ্চয়ই আমরা একদিন ভালো হব, আমরা একটি নতুন পথ আমরা খুঁজে পাবো। সেই পথ আসলে অবশ্যই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষার পথে যেতে হবে। এই চেয়ে আর বিকল্প কোনো ভালো পথ মানুষের জীবনে নাই। সুতরাং এই চিন্তা ভাবনা করে তোমরা বাড়িতে সুন্দর জীবনযাপন করো। তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।